নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 843তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শরৎ মহারাজের অনন্য জীবনের কিছু কাহিনী। শ্রী শ্রী মা বলেছিলেন, নরেনের পর শরতের মতো এরকম হৃদয়বান মানুষ বাংলাদেশে নেই, ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে নেই। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, আমাদের সংঘে দৈহিক শক্তিতে স্বামীজির পরেই শরৎ। প্রকৃতপক্ষে বহুমুখী গুণাবলীতে গুরু ভাইদের মধ্যে স্বামীজির পরেই শারদানন্দজির স্থান। বিদ্যাবত্তা, হৃদয়বত্তা, বাগ্মিতা, সাহিত্য প্রতিভা, কার্যকুশলতা, মিষ্টি ব্যবহার এবং সবথেকে বড় যে ভাব তা হলো অবিচলিত থাকতেন সবসময়। কখনো তাকে কেউ উত্তেজিত বা বিচলিত হতে দেখেননি। স্বামীজি বলতেন, বেলে মাছের রক্ত কিছুতেই তাতে না। তার 3 দশকের সম্পাদক জীবনে তিনি যেসব কঠিন কাজ করেছেন, যেসব ঝড়ঝাপটা সামলেছেন, তার দু একটা আমরা উল্লেখ করব। স্বামীজির দেহত্যাগের পরই নিবেদিতার রাজনৈতিক জীবন সংঘের কাছে বিপজ্জনক হয়ে উঠল। কারণ আর তো স্বামীজির বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিত্ব স্থূল শরীরে নেই। কাজেই ইংরেজের হাত থেকে সংঘকে রক্ষা করতে বাহ্যিক দিক দিয়ে নিবেদিতার সঙ্গে সম্পর্ক ছেদ রামকৃষ্ণ মিশনের পক্ষে অতি আবশ্যক হয়ে পড়েছিল। নিবেদিতা নিজেই পত্রিকায় ঘোষণাটি করেছিলেন। এতদিন নিবেদিতা নিজের পরিচয় দিতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ মিশন বলে, এখন পরিচয় দিতে শুরু করলেন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ বলে। কিন্তু কিছু সংখ্যক বুদ্ধিজীবী নিবেদিতা রামকৃষ্ণ মিশন ত্যাগের সঙ্গে বিবেকানন্দহীন রামকৃষ্ণ মিশনের পথভ্রষ্ট হওয়া কল্পনা করে পত্রপত্রিকায় অনেক কিছু লিখেছিলেন। দুঃখিত ও লজ্জিত নিবেদিতা তাদের কাল্পনিক অভিযোগের সাধ্যমতো প্রতিবাদ করেছিলেন, কিন্তু বিরূপ সমালোচনা চলতেই থাকে। এই সম্পূর্ণ ঝড়টিকে মোকাবিলা করেছিলেন ব্রহ্মানন্দ মহারাজ এবং শারদানন্দজি। আরেকটি সংকট এলো সাধুদের ভেতরেই। স্বামীজির অকস্মাৎ প্রয়াণে শোকাহত হয়ে অনেকেই কর্মজীবন ত্যাগ করে তপস্যায় চলে যাওয়ার সংকল্প নিয়েছিলেন। শারদানন্দজি তখন রাজা মহারাজজির সঙ্গে পরামর্শ করে সব সাধুদের ডেকে একটা সভা করেছিলেন। তাদের বোঝালেন স্বামীজি তাদের উপরেই সংঘের গুরুদায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব বহন করা তাদের প্রত্যেকের কর্তব্য। তার দ্বারাই স্বামীজির আশীর্বাদ ও প্রসন্নতা লাভ সম্ভব। শারদানন্দজি জানতে চান, তিনি স্বামীজির মনোনীত সেক্রেটারি, তাকে কে কে সাহায্য করতে ইচ্ছুক আর কে কে সংঘের কাজে আত্মনিয়োগ করতে চান, আর কারাই বা শুধু তপস্যায় অতিবাহিত করতে চান। তিনি নিজে অন্তত 5 বছর সংঘের কাজ করবেন বলে অঙ্গীকার করেছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে অধিকাংশ সন্ন্যাসী সম্মত হলেন সংঘে থেকে স্বামীজির আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ ব্রতে জীবন উৎসর্গ করতে। বাংলার গভর্নর লর্ড কারমাইকেল এই সময় তার দরবার ভাষণে রামকৃষ্ণ মিশনকে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত যুবকদের একটি আশ্রয়স্থল বলে ঘোষণা করেছিলেন। এর ফলে রাজরোষের ভয়ে অনেকে রামকৃষ্ণ মিশনে আসা বন্ধ করে দিয়েছিলেন। অনেকে পরামর্শ দিয়েছিলেন যেসব সাধু ব্রহ্মচারী আগে রাজনীতি করত তাদের সংঘ থেকে বের করে দেওয়া উচিত। শ্রী শ্রী মা নিষেধ করেছিলেন। ব্রহ্মানন্দজি তখন দক্ষিণ ভারতে। মায়ের পরামর্শে শারদানন্দজি কারমাইকেলের সঙ্গে দেখা করে তাকে বোঝাতে সমর্থ হলেন যে রামকৃষ্ণ মিশন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান, তার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। এরপর কারমাইকেল আরও একটি বিবৃতি দিয়ে রামকৃষ্ণ মিশনের ওপর থেকে সন্দেহ প্রত্যাহার করে নিলেন। স্বামীজির দেহত্যাগের 2-1 দিন পরেই আমেরিকা ছেড়ে তুরীয়ানন্দজি পাকাপাকিভাবে ভারতে চলে আসেন। তিনি স্বামীজির সঙ্গে দেখা করার জন্যেই ফিরছিলেন, কিন্তু জাহাজেই স্বামীজির দেহত্যাগের খবর পেয়েছিলেন। শোকার্ত তুরীয়ানন্দজি তখন সক্রিয় কর্মজীবনে অংশ নেবেন না বলে স্থির করলেন। তুরীয়ানন্দজির
স্থল অভিষিক্ত করে আমেরিকায় পাঠানো হলো স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে, যিনি উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক রূপে এতদিন সুন্দরভাবে পত্রিকাটি চালাচ্ছিলেন। তার জায়গায় শুদ্ধানন্দজি সম্পাদক হয়ে কয়েক বছর চালান। কিন্তু 1908 থেকে 1912 এই 4টি বছর লোকের অভাবে স্বামী শারদানন্দজি তার অন্যান্য সমস্ত দায়িত্বভারের সঙ্গে উদ্বোধনের সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। এটি তার অমানুষিক ক্ষমতারই পরিচায়ক। সংঘের মুখপত্র হিসাবে উদ্বোধন পত্রিকাটি এই সময় উৎকর্ষের উচ্চভূমিতে ওঠে। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।